আচ্ছা, আমাদের আজকে হচ্ছে 19শে জানুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 14তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 14তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের যে সাজেশনের যে 15 নম্বর প্রশ্ন, সেটা আলোচনা করব। তো 15 নম্বর প্রশ্নের আলোচনা করার আগে অনলাইন অফলাইন আপনারা মোটামুটি যারা আছেন সবার উদ্দেশ্যে বলি, সেটা হলো আপনাদের 2025 সালেই বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা মোটামুটি নিশ্চিত। আমাদের খানলো একাডেমি কর্তৃক আয়োজিত এই এমসিকিউ সর্বশেষ ব্যাচ, এটা 1লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এমসিকিউ এর ব্যাচ একেবারে শুরু থেকে শুরু হবে। তো যারা আপনাদের পরিচিত কেউ থাকলে বা যদি যারা বার কাউন্সিল পরীক্ষার্থী, তাদেরকে অবগত করতে পারেন। আমাদের সকল ব্যাচই বর্তমানে অনলাইন অফলাইন দুই ভাবেই পরিচালিত হয়, এই আর কি। যাই হোক, আমরা আমাদের আজকের 15 নম্বর প্রশ্নটা দেখি। দেখেন, সংক্ষিপ্ত বিচার কি? সংক্ষিপ্ত বিচার আদালতে বিচার আদালতে কি কার্যপদ্ধতি অনুসরণ করা হয়? এইরূপ বিচারে সর্বোচ্চ কি দণ্ড দেয়া যায়? দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে কি? একটু বোঝার আছে এখানে যে এর আগে আমরা ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি পড়েছিলাম। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 থেকে 250 ধারা, এটা হলো 20 অধ্যায়, নাকি 20 না? 20 অধ্যায়। আর দায়রা আদালতের বিচার পদ্ধতি 265 ক থেকে 265 খ, এটা হলো 23তম অধ্যায়। তো ওইটা হচ্ছে আপনার প্রচলিত বিচার ব্যবস্থা, ঠিক আছে, ম্যাজিস্ট্রেট আদালত আর দায়রা আদালত। এখন এই দুইটার বাইরেও আর একটা বিচার পদ্ধতি আছে, সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার মানে হলো যে যে ক্ষেত্রে কোনো অপরাধের লঘু শাস্তির ব্যবস্থা আছে। তো ওই ক্ষেত্রে চার্জ বিস্তারিতভাবে গঠন করে না বা সাক্ষ্য গ্রহণও অত ডিটেইল মানে করার দরকার হয় না। মোটামুটি একটু শর্টকাট ওয়েতে বিচার শেষ করে দেওয়াকেই বলে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার। তো শর্টকাট ওয়েতে বিচার শেষ করে অ্যাকচুয়ালি সকল অপরাধের ক্ষেত্রে না, যে অপরাধের শাস্তি হচ্ছে কম, শাস্তি হচ্ছে কম। তো বিচার উনি অনেক কিছুরই করতে পারে, 7 বছর শাস্তিযোগ্য অপরাধেরও বিচার করতে পারে, কিন্তু উনি সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সর্বোচ্চ সাজা দিতে পারবে 2 বছর, 2 বছরের বেশি পারবে না। উদাহরণস্বরূপ আমি বলি যে আমরা একটু পরেই দেখবানি যে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে উনি 380 ধারার অপরাধও বিচার করতে পারে। 380 ধারা হলো ঘরের মধ্যে চুরি করা, ওটা সাজা আছে কত বছর? 7 বছর। দেখছেন কি পরিমাণে আপনার মাথা উল্টাইছে, 380ও 3 বছর বলতেছেন। তো 380-তে হলো 7 বছর। তো এই 7 বছরের অপরাধেরও বিচার করতে পারে, বাট এই ক্ষেত্রে একটা ওখানে একটা সীমাবদ্ধতা দিয়ে দিছে, যদি চোরাই মালের মূল্য হয় 10,000 টাকা। কত টাকা? তো ধরেন একটা ছাগল, ছোটখাটো ছাগলও এখন 10,000-এর বেশি দাম। তো যদি এমন কোনো ছাগল বিক্রি মানে চুরি করে ঘর থেকে, যেটার মূল্য মনে হচ্ছে 10,000 টাকা সর্বোচ্চ, তাহলে সেই বিচার হবে কোন কিসে? সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো এই সহজ কথায় বললে যে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গিয়ে যে যে সকল অপরাধের সাজা কম, এই ধরনের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে বিচার করা হয় তাকে বলা হয় সামারি ট্রায়াল। এবং সামারি ট্রায়াল সম্পর্কে আলোচনা করছে কোথায়, একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধিতে সংক্ষিপ্ত বিচারের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, তবে সাধারণত অল্প সময়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যকে সংক্ষিপ্ত বিচার বলা হয়। গুরুতর নয় এমন বা লঘু শাস্তি দেওয়া হয়। লঘু মানে হলে কি অল্প, যে অপরাধে সেই অপরাধগুলোর বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা হয়। ফৌজদারি কার্যবিধি 1898, এটা গোল্ডেন 22তম অধ্যায়। বিশেষ করে এটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি আছে কততম অধ্যায়? কততম অধ্যায়? 22তম অধ্যায়। 260 থেকে 260 ধারায় সংক্ষিপ্ত বিচার পদ্ধতি আলোচনা করা হয়েছে। তাহলে সংক্ষিপ্ত বিচার পদ্ধতির ধারা হলো 260 থেকে 265, এবং অধ্যায় হচ্ছে আপনার 22তম অধ্যায়। তো এখন আমরা চলে আসি যে কোন কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হতে পারে। যে সকল অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হতে পারে, নিম্নে বর্ণিত অপরাধ সমূহের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 1898-এর 22তম অধ্যায়ের 260 ধারার আওতায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হতে পারে। যথা দেখেন, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ, 2 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। বললো যে যে অপরাধের সাজা মৃত্যুদণ্ড না, যে অপরাধের সাজা যাবজ্জীবন কারাদণ্ড না, যে অপরাধের সাজা 2 বছরের বেশি না, সেই সকল অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে হতে পারে। তো মনে রাখতে হবে এটা। তারপরে দেখেন, দণ্ডবিধি 1860-এর অধীন
264, 265, 266 এই তিনটা ধারায় ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। এই তিনটা অপরাধের সাজাই 1 বছর আছে। আমরা যখন দণ্ডবিধি প্রিলিমিনারিতে পড়েছিলাম যে 64, 264, 265, 266 এই তিনটা অপরাধের ওই যে আপনার ওজন রিলেটেড, ওজনে কম দিছে, প্রতারণা করছে, তো সাজা এই ক্ষেত্রেও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হতে পারে। দণ্ডবিধি 1860-এর অধীন, আন্ডারলাইন করবেন, 323 ধারার অধীন শুধুমাত্র আঘাত সম্পর্কিত অপরাধ সমূহের ক্ষেত্রে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার হতে পারে। 323-এর সাজা কত জানেন? 1 বছর 1000 টাকা, 1 বছর 1000 টাকা। তো এতক্ষণ যা পড়লাম মোটামুটি সবগুলোর সাজাই 2 বছরের কম। কিন্তু এটা একটু দেখেন, দণ্ডবিধি 1860-এর অধীন ধারা 379 এর সাজা 3 বছর, 380 বাস গৃহে চুরি 7 বছর, 381 চাকর কর্তৃক শুরু, এটা কত 7 বছর। চুরি যে ক্ষেত্রে উক্ত চোরাই মালের মূল্য, আন্ডারলাইন করেন, 10,000 টাকার অধিক নয়। তো এখানে যদিও এই ধারাগুলোর সাজা 3 বছর 2 বছরের বেশি, বাট এই জায়গায় আবার একটা মানে একটা ক্রাইটেরিয়া সেট করে দিছে, সেটা হলো যে এই জায়গায় চোরাই মালের মূল্য হতে হবে সর্বোচ্চ কত, 10,000 টাকা। এমন অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। দণ্ডবিধি 1860-এর 403 ধারার অধীন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ খুব সোজা, একজনের সম্পত্তি আর একজন তার অনুমতি নিয়ে নিয়ে গেছে, অথবা অনুমতি ছাড়া খুঁজে পাইছিল, রাস্তায় পাইছিল, আর জীবনে কি ফেরত তাই না। আমিও অনুপের একটা বই নিলাম, আর জীবনে ফেরত দেই নাই, এটাই অসাধুভাবে আত্মসাৎ। যে ক্ষেত্রে উক্ত সম্পত্তিকৃত উক্ত আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য কত, 10,000 টাকার অধিক নয়, এমন অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। এছাড়া দেখেন, 1860-এ 509, 509 আছে ইফটিজিং, 1 বছর বিনাশ্রম কারাদণ্ড। আর 510-এ আছে আপনার ওই যে মাতলামি, মাদক, 10-24 ঘন্টা এবং 10 টাকা জরিমানা অধীন অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে ইত্যাদি। এগুলা ছাড়াও আরো অনেক ধারা আছে, এগুলো আমাদের বিস্তারিত উল্লেখের দরকার নাই। আর এই কথাগুলো আপনি যদি মোটামুটি একটু বইয়ের সান্নিধ্যে থাকেন, এগুলো মনে রাখা কোনো ব্যাপার না। যে মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ড নয়, 2 বছরের অধিক নয়, তারপরে আপনার ওই যে 264, 65, 66 চুরির ক্ষেত্রে, আত্মসাতের ক্ষেত্রে 509, 510 ইত্যাদি। এখন আমরা একটু প্রশ্নে চলে আসি, দেখেন মানে উত্তরে চলে এসে, যিনি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে। এখন ফৌজদারি কার্যপদ্ধতিতে সবাই সামারি ট্রায়াল করতে পারে না, সামারি ট্রায়ালের বিচারক সবাই হতে পারে না। ফৌজদারি কার্যবিধি 260 ধারা মোতাবেক নিম্নবর্ণিত ব্যক্তিগণ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে। কে কে দেখেন? 1 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 2 নম্বর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতি সম্পর্কে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বেঞ্চ। এই বেঞ্চ মানে আপনারা যে সামনে যে বেঞ্চে বসে আছেন সেই বেঞ্চ না, কিন্তু এই বেঞ্চের বাংলা অর্থ হলো বিচার আসন, যে জায়গা বসে বিচার কার্যক্রম করা হয়। ওটা দেখতে কিন্তু চেয়ারের মতো, আবার বলে কি বেঞ্চ, বুঝতে পারছেন? তো এখানে তাহলে সামারি ট্রায়াল করতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকায়। আর কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কোনো বেঞ্চ। এই ক্ষমতাটা দিবে কে কাকে? সরকার দিবে। আচ্ছা, এখন আমরা দেখি যে মামলা সংক্ষিপ্তভাবে বিচার করার পদ্ধতি বা কার্যপদ্ধতি বলে পরীক্ষায় প্রশ্ন আসে যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা হয়। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কোন ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে তা ফৌজদারি কার্যবিধির 262 ধারায় উল্লেখ করা হয়েছে। যে ক্ষেত্রে আপিলের বিধান নাই, আন্ডারলাইন করেন, মানে যে ক্ষেত্রে যে মামলাটায় আপিলের বিধান নাই সেক্ষেত্রে কি অনুসরণ করবে সেটা 263 ধারায়, এবং যে ক্ষেত্রে আপিলের বিধান আছে সেক্ষেত্রে মামলার সংক্ষিপ্ত বিচারে কি পদ্ধতি অনুসরণ করবে সেটা 264 ধারায় বলা হয়েছে। এখন অনেক মামলা আছে যে সেটাই আপিলের বিধান নাই, আপিলের বিধান নাই। ধরেন উদাহরণস্বরূপ যদি আমি বলি যে পাবলিক নুইসেন্স, দণ্ডবিধির 290 ধারা, 290 ধারা, ওই মামলায় উনি সর্বোচ্চ ওই সামারি ট্রায়ালে যদি বিচার করে তাহলে সর্বোচ্চ কারাদণ্ড দিতেই পারে কত টাকা? 200 টাকা, 200 টাকা। তো এই ক্ষেত্রে সামারি ট্রায়ালে যদি 200 টাকা জরিমানা করে তাহলে আপিলের কি নাই? বিধান নাই।
তাহলে এই ক্ষেত্রে যেহেতু আপিলের বিধান না থাকলে অনুসরণ করবে কত ধারা, 263 ধারা। কিন্তু যদি সামারি ট্রায়ালে এমন একটা মামলার বিচার করছে যেটা আপিলের বিধান আছে, সেই ক্ষেত্রে অনুসরণ করবে কত ধারা, 264 ধারা। তো এরপরে দেখি আমরা, দেখেন, ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের পদ্ধতি অনুসরণ করা। 262 ধারায় বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন পয়েন্ট 20 অধ্যায়ে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধি 20 অধ্যায় হলো 241 থেকে 250। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রেও 241 থেকে 250-এ যা আসে এটা কি করতে হবে, অনুসরণ করতে হবে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 20 অধ্যায়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচারের যে পদ্ধতি উল্লেখ করা হয়েছে সেই সকল বিধি অনুসরণ করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে 20 অধ্যায়ে যা আছে তাই যদি আমার অনুসরণ করা লাগে, তাহলে এটার নাম সংক্ষিপ্ত রাইখা লাভ কি? এই প্রশ্ন আসে না মনের ভিতরে, যে 20 অধ্যায়ই যদি অনুসরণ করি তাহলে 20-এর মধ্যেই থাকতাম, খালি খালি আবার সংক্ষিপ্ত পদ্ধতি দিয়ে কাজ কি, কাজ আছে? কাজ আছে। বলতেছে 20 অধ্যায়ে যা আছে সেটা অনুসরণ করা হবে, তবে সংক্ষিপ্ত বিচার আসলে কখন, মানে কখন করে বা কোন কোন ক্ষেত্রে সংক্ষিপ্ততার দরকার আছে সেটা একটু দেখেন। এই যে সাক্ষীর সাক্ষ্য রেকর্ড এবং আনুষ্ঠানিক চার্জ গঠনের প্রয়োজন নেই। এই যে দেখেন, নর্মালি ম্যাজিস্ট্রেট আদালতে 20 অধ্যায়ে যত বিচারই যত বিচারই হোক না কেন, সেটা দোষ স্বীকারে দণ্ড দিক বা না দেখ, অবশ্যই কি গঠন করতে হয়, চার্জ গঠন করতে হয়। কিন্তু এখানে দেখেন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড বা আনুষ্ঠানিক চার্জ গঠনের প্রয়োজন নেই। একটু পরি, সংক্ষিপ্ত বিচারে ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করবে না বা আনুষ্ঠানিক চার্জ গঠন করবে না, যে ক্ষেত্রে এমন মামলায় আপিলের বিধান থাকে না। দেখেন এখানে একটা পার্থক্য দেখেন, ম্যাজিস্ট্রেট আদালত 241 থেকে 250 যে বিচার পদ্ধতি, সেই জায়গায় আপিলের বিধান থাক বা না থাক অবশ্যই কি থাকবে, আনুষ্ঠানিক চার্জ গঠন করবে এবং সাক্ষ্য গ্রহণ অবশ্যই করবে। কিন্তু সামারি ট্রায়ালে যদি বিচার হয়, তাহলে যদি আপিলের বিধান কি না থাকে, তাহলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণেরও দরকার নাই, আবার কি চার্জ গঠনেরও দরকার নাই। তারপরে দেখেন, আপিল যোগ্য বা আপিল অযোগ্য যাই হোক না কেন, সংক্ষিপ্ত বিচারে লিখিতভাবে কোনো আনুষ্ঠানিক চার্জ গঠন করার প্রয়োজন নেই। তো তারপরে আবার বলছে যে আপিল যোগ্য আর আপিল অযোগ্য যাই হোক না কেন, সংক্ষিপ্ত বিচারে লিখিতভাবে কোনো চার্জ গঠন করার কি নাই বলেন, প্রয়োজন নেই। তবে ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক নির্দেশিত একটি ফর্ম পূরণ করবে, মানে ওখানে চার্জ গঠন করবে না, বাট সরকার কর্তৃক নির্দেশিত সামারি ট্রায়ালের একটা ফর্ম আছে, সেটা পূরণ করবে। তাহলে আমরা এখানে জানলাম যে সামারি ট্রায়ালে আনুষ্ঠানিক কি বলেন, চার্জ গঠনের দরকার নেই। তারপরে দেখেন সাক্ষ্যের, আপনাকে কোর্টে কি সামারি ট্রায়াল দেখছেন? মনে কি কোনো, যে আপনার 298 যখন আসে কয়টা জরিমানা ওইটুকু, এছাড়া আচ্ছা কোনো দেখেন, চার্জ গঠন ছাড়া জি, কোনো কিছু না। দেখেন, তো ওই যেরকম আজকে আপনাদের ওই আগে একদিন এক স্যারের কোর্টে যে ওইখানে আছে, ওইখানে দোষী না দোষী না নির্দোষ এটা বলার যখন বলে দোষী হ্যাঁ, তখন লোক হ্যাঁ, বেশি টাকা জরিমানা আগের করে। কোর্টে আগে একদিনই যে আমাদেরই একটা মামলায় 342-তে খালি যে কাগজপত্র জমা দিল, কোন স্যার যেন রাখলো। আবার আজকে এই জায়গায় চিফ স্যার, ওনার শুধু কাগজপত্র রাখবে না, ওনার বললো যে সাফাই সাক্ষী দিতে হবে, তারপরে কাগজপত্র নাম দিয়ে নাম দিয়ে তারপরে। এটা আগের দিন কিন্তু ওই জজ কিন্তু কোনো নাম টাম কিছু রাখে নাই। এই স্যারে যে এই চিপ স্যারই প্রথমে শুরু করছে জি, এর আগে দেখেন, কখনো করতে পারেনি। হুম, তো যাই হোক, তো সাক্ষ্যের সারমর্ম সহ রায় লিপিবদ্ধ করা ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ কর্তৃক প্রত্যেক সংক্ষিপ্ত বিচারে যেখানে আপিলের বিধান আছে, সেখানে দণ্ড প্রদানের পূর্বে সাক্ষ্যের সারমর্ম সহ রায় লিপিবদ্ধ করবে এবং 263 ধারায় উল্লেখিত বিবরণও উল্লেখ করবে। একটু আগে বলছি যে আনুষ্ঠানিক সাক্ষ্য রেকর্ড করার দরকার নাই, ঠিক আছে, কিন্তু এই জায়গা বলতেছে যে যদি আপিলের বিধান থাকে, আপিলের বিধান থাকে, তাহলে সাক্ষ্যের কি উল্লেখ করতে হবে, সারমর্ম। সারমর্ম মানে বুঝেন, মানে একজন সাক্ষী একেবারে এ টু জেড যা বলছে সবকিছু লেখার দরকার নাই, সংক্ষেপে তার যে সংক্ষিপ্ত সার যেটা সেটা লিখতে পারে। জি, জি, এবং 263 দ্বারাই উল্লেখিত বিবরণ উল্লেখ করবে। তারপরে দেখেন রেকর্ড এবং রায়ের ভাষা।
263 ধারা রেকর্ড এবং 264 ধারায় লিপিবদ্ধকৃত রায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক লিখিত হতে হবে, এবং সেটা আন্ডারলাইন করেন, ইংরেজিতে বা আদালতের ভাষায়, ইংরেজিতে অথবা আদালতের ভাষায়। এখন ইংরেজি মানে তো ইংরেজি, আর আদালতের ভাষা মানে আদালত যেটা যৌক্তিক মনে করে, সেটা ইংরেজি হইতে পারে, সেটা বাংলাও হতে পারে। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সামারি ট্রায়ালে রায়ের ভাষা হবে কি, তাহলে সরাসরি কিন্তু বাংলা উত্তর হবে না। ঠিক আছে। তারপরে এখন দেখেন যে সংক্ষিপ্ত বিচারে দণ্ড প্রদানের সীমাবদ্ধতা। সংক্ষিপ্ত বিচারে দণ্ড প্রদানের ক্ষেত্রে 262 ধারায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। 262 ধারা অনুসারে, আন্ডারলাইন করবেন, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে 2 বছরের অধিক মেয়াদের কোনো কারাদণ্ড প্রদান করা যাবে। অর্থাৎ আপনি সামারি ট্রায়ালে যদি 380 ধারার মামলার বিচারও করেন, সাজা দিতে পারবেন সর্বোচ্চ কত? 2 বছর। 2 বছরের বেশি দেওয়ার এখতিয়ার নাই, এই কথাটাই বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 262 ধারায়, 262 ধারায়। তারপরে দেখেন সংক্ষিপ্ত বিচারের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। এটা গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনধিক 200 টাকা জরিমানা করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এই যে অনধিক 200 টাকা, এটা হলো শুধু অর্থদণ্ড। যদি আপনারে শুধু 200 টাকা অর্থদণ্ড দেয়, কোনো কারাদণ্ড টণ্ড কিছু দেয় নাই, তাহলে সামারি ট্রায়ালে এটার বিরুদ্ধে আপিল করা যাবে না। কিন্তু এই যে অর্থাৎ শুধু অর্থদণ্ড আরোপ করলে এবং অর্থদণ্ডের পরিমাণ 200 টাকা অতিক্রম না করলে উক্ত ক্ষেত্রে আপিল করা যাবে না। কিন্তু সংক্ষিপ্ত বিচারে 2 বছর বা তার কম কারাদণ্ড দিলে এবং কারাদণ্ডের সাথে বা কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে উক্ত ক্ষেত্রে আপিল করা যাবে। ধরেন আপনারে সামারি ট্রায়ালে চুরির মামলা বিচার করে চোররে শুধু 200 টাকা অর্থদণ্ড দিতে, কোনো কারাদণ্ড দেয় নাই, তাহলে চোর ওই 200 টাকার বিরুদ্ধে আপিল করতে পারবেন। কিন্তু ধরেন চোররে 2 মাস কারাদণ্ড দিছে, 200 টাকা জরিমানা করছে, এই ক্ষেত্রে আপিল করতে পারবে। তার মানে বোঝা গেল কি, যদি চোররে ধরেন 2 মাস কারাদণ্ড দিছে, 100 টাকা জরিমানা করছে, তাও কি আপিল করতে পারবে, কারণ কারাদণ্ডের সাথে যাই দেখ না কেন আপিল করা যাবে। কিন্তু শুধু যদি অর্থদণ্ড দেয় কত? 200 টাকা, তাহলে কিন্তু আপিল করা যাবে না। বুঝতেন? এখন এখানে আমাদের একটা ধারা একটু মনে রাখা দরকার, সেটা হলো ওই 412, 13, 14 ধারা। 414 ধারা মিথ্যা, 13 ধারা মিথ্যা তুচ্ছ ক্ষেত্রে ওখানে বলছে যে দায়রা আদালত যদি 1 মাসের কারাদণ্ড দেয় তাহলে আপিল করা যায় না। ওটা হলো নর্মালি এমনি মামলায়, সামারি ট্রায়াল না কিন্তু। আবার ম্যাজিস্ট্রেট আদালত যদি 50 টাকা জরিমানা করে, কত টাকা বলেন? দায়রা আদালত প্লাস ম্যাজিস্ট্রেট আদালত 50 টাকা পর্যন্ত জরিমানা করলে আপিল করা যাবে না, 50 টাকার বেশি দিলে আপিল করা যাবে। একটু মনে করা দিলাম। কিন্তু সামারি ট্রায়ালের ক্ষেত্রে এই বিধানটা কত? 200 টাকা। তাহলে অনুপ একটু বলেন তো যে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কখন আপিল করা যাবে এবং কখন আপিল করা যাবে না, অনুপ? বিচারের ক্ষেত্রে যখন যে আহ যদি দেওয়া হয় স্যার, আপিল আপিল করা যাবে, এটা হচ্ছে আহ শুধুমাত্র 200 টাকা পর্যন্ত যদি বলতে 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 পারতেছে। মন কোন জায়গায় আছে? 200 টাকা হ্যাঁ বলেন জি। আপনার মন কি আছে? আপনি বয়স্ক, আপনার মন যাওয়ার কথা না। তো আছে জি বলেন। শুধু অর্থদণ্ড করে সেক্ষেত্রে হ্যাঁ, আপনার আপিল করা যাবে না। কত অর্থদণ্ড কত? হ্যাঁ 200 টাকা। 200 টাকা, জি। আর যদি সামনে এই সঙ্গে ইয়ে হয়, আপনার কারাদণ্ড হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপিল করা যাবে। কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে আপিল করা যাবে। আর শুধু অর্থদণ্ড যদি 200 টাকা দেয় তাহলে আপিল করা যাবে না। এবং এই কথাগুলোই বলছে 414 ধারায়। তো এখানে একটু লিখে রাখেন এই যে সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত কারাদণ্ডের বিরুদ্ধে আপিল, এখানে একটু লেখেন যে ফৌজদারি কার্যবিধি 414 ধারা অনুসারে, ফৌজদারি কার্যবিধির 414 ধারা অনুসারে। পাইছেন? কত ধারায়? 414। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কি সামারি ট্রায়ালের ক্ষমতা আছে?
যদি সংক্ষেপে সরকার কর্তৃক কোনো বিশেষ নর্মালি নাই, ঠিক আছে। জি, তো সামারি ট্রায়াল এখান থেকে ওই আপনার প্রশ্ন আসতে পারে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কি, বিস্তারিত আলোচনা করুন, আসলেও আসতে পারে, দেখে নিয়েন। আমরা চলে আসি আমাদের সাজেশনের যে 16 নং প্রশ্ন। 16 নং প্রশ্নের 16 ক, একজন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যদি তাকে গ্রেফতার করা না যায় বা সে যদি স্বেচ্ছায় উপস্থিত না হয়, তাহলে তার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে। আসামি অথবা এইভাবে ছাড়াও যদি আসতে পারে আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি আলোচনা করুন, অথবা আসতে পারে যে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া কি, আসামির অনুপস্থিতিতে বিচার। আনোয়ারুল হক সাহেব বলেন তো, যে আসামির অনুপস্থিতিতে বিচার বলতে আপনি কি বুঝেন আপনার ভাষায়? প্রথম আসামির বিরুদ্ধে একটা হুলিয়া জারি করা হয়। মানে প্রথমেই হুলিয়া মামলা করার সাথে সাথে? না, প্রথম তো মানে গ্রেপ্তার করো না, হ্যাঁ, অথবা সমন জারি করা হয়। হ্যাঁ, সে যদি হাজির না হয় তখন তার বিরুদ্ধে হুলিয়া মানে এরপরে হুলিয়া যদি সে তা না পাবে সেক্ষেত্রে তার মাল করবে, মাল করবে যদি না হবে তা সেক্ষেত্রে 339 খ দ্বারা তার বিরুদ্ধে না না আরেকটা আছে, দৈনিক জাতীয় পত্রিকায় দেওয়া হয়। তাদের সাংবাদিক করি না, 339 খ দ্বারা মোতাবেক তারপরে যে দুটো ভোট করতে জাতীয় পত্রিকা তার বিরুদ্ধে দেওয়া হয়। আচ্ছা। এখন যদি এরকম হয় যে একজন ব্যক্তি, যে সে যখন তার বিরুদ্ধে মামলা হলো, সে ধরেন একদিন জামিন নিয়ে ভারত চলে গেছে, আর জীবনে আসে নাই, তার বিরুদ্ধে করা হয়। তখন সেই ক্ষেত্রে কোন ধারা অনুসরণ করবে? সেক্ষেত্রে তার বিরুদ্ধে মানে তখন সেই ক্ষেত্রে তার মালামাল প্রয়োগ করবে কিনা বা হুলিয়া জারি করবে কিনা? কোথায় বাদ হয়েছে যদি আসামি কোর্টে হাজির হয়ে অনুপস্থিত থাকে সেক্ষেত্রে চিরাচরিত নিয়ম অনুযায়ী তার বিচার। আর যদি জি, আসামি কখনোই কোর্টে আসে নাই তাহলে এই ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অনুযায়ী 339 খ দ্বারা জি। বিচার তো ধরেন ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বা আসামির অনুপস্থিতিতে বিচার আসলে কাকে বলে? আমরা জানি যে একটা ফৌজদারি মামলা প্রাথমিক পর্যায়ে থাকে আমলি আদালতে, কগনিজেন্স কোর্টে, এবং কগনিজেন্স কোর্টের কাজকর্ম যখন শেষ হয়ে যায় তখন সেই মামলাটা বদলি করা হয় ট্রায়াল কোর্টে। সেখানে গিয়ে ডিসচার্জের শুনানি হয়, চার্জ গঠন হয়, বিচার হয়, তারপরে যে রায় দেয়। তো এখন একটা মামলা, ফৌজদারি মামলা আমলি আদালতে কতদিন থাকবে? কতদিন থাকবে? সাধারণত যদি জিআর মামলা হয় তাহলে চার্জশিট দাখিলের আগ পর্যন্ত, আর চার্জশিট যখন গৃহীত হয়ে যায় তখন উনি ওই মামলা কি করে দিবেন? বদলি করে দিবেন। আর সিআর মামলা হইলে যতদিন পর্যন্ত সকল আসামি হাজির না হচ্ছে ততদিন পর্যন্ত মামলা থাকবে। এখন দেখা গেল জিআর হোক বা সিআর হোক, চার্জশিট গৃহীত হওয়ার পরে দেখা গেল যে ওই চার্জশিটে যাদের নাম আসছে তাদেরকে আর গ্রেফতার করা যাচ্ছে না, গ্রেফতার করাও যায়নি, আর সে হাজিরও হয়নি। বা সিআর মামলায় 5 জনের আসামি দিছিল, 4 জন আছে, একজন গ্রেফতার করাই যায়নি। এখন তার জন্য তো আর ওই মামলাটা আজীবন আমলি আদালতে থাকবে না, একসময় তো বিচার শুরু করতেই হবে। নাইলে দেখা গেলো সে আসলো না আর মামলা ওই স্টেজে থাকলো, তাহলে তো ভালো। তো এই ক্ষেত্রে যে আসে নাই, যারা গ্রেফতার করা যায় নাই বা আদালত থেকে জামিনপ্রাপ্ত হয় নাই, মানে কোনোদিন সে আদালতে আসেই নাই, তো সেই ক্ষেত্রে তাকে সর্বশেষ সুযোগ দেওয়া হয় কয়েকটা। প্রথমে দেওয়া হয় ফৌজদারি কার্যবিধির 87 ধারা অনুসারে হুলিয়া। হুলিয়া মানে হচ্ছে ঘোষণা, হুলিয়ার ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন। হুলিয়ার মাধ্যমে, অবশ্যই হুলিয়াটা হতে হবে লিখিত, ঘোষণা দেওয়া হয় যে আপনি সর্বনিম্ন 30 দিন, সর্বোচ্চ আদালত নির্ধারিত সময়, এই সময়ের মধ্যে অমুক জায়গা হাজির হবেন। এটা আছে কত ধারায়? 87 ধারায়। হুলিয়ার সাথে সাথে অথবা হুলিয়া শেষ হওয়ার পরেও উনি সম্পত্তি ক্রোক করতে পারে, ক্রোক আছে 88 ধারায়। 88 ধারায় একটা কথা বলা আছে, হুলিয়ার সাথে সাথেও পারে, অথবা কি হুলিয়ার সময় শেষ হয়ে যাওয়ার পরেও ওই ব্যক্তির সম্পত্তি ক্রোক করতে পারে। অর্থাৎ ধরেন যে তারে হুলিয়া জারি করলো, সে ওই সময়ের মধ্যে আসে নাই, তখন তার সম্পত্তি করবে কত ধারায়? 88 ধারায়। ক্রোক করার পরেও তার কোনো খোঁজ খবর নাই। তারপরে সর্বশেষ যে ধারাটা অনুসরণ করা হবে সেটা হলো 339 খ বা 339 বি, যেখানে বলা হয়েছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। ওই ধারার মধ্যেই বলতেছে যে আগে 87 ধারা, তারপর 88 ধারা, এই দুইটা ধারা অনুসরণ করার পরে ওই আসামিরে আবার আর একটা সুযোগ দিবে। সর্বনিম্ন 2টা বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিকে
তাকে বিজ্ঞপ্তি দিবে যে আপনি এখানে আবার কোনো 339 বিতে পত্রিকায় কতদিন সময় উল্লেখ করবে এরকম কোনো বিধান 339 বিতে নাই। তো এটা আদালত যেটা যৌক্তিক মনে করে সেটা দিয়ে ওনাকে বলবে যে আপনি এতদিনের মধ্যে হাজির হন। তারপরেও যদি হাজির না হয় তাহলে তার অনুপস্থিতিতে কি হবে, বিচার শুরু হবে। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে যদি কোনো আসামি কোনোদিন জামিনপ্রাপ্ত হয় বা একবার হাজির হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে আর আসে নাই জীবনে, সেই ক্ষেত্রে কি 339 খ ধারা অনুসরণ করা হবে কিনা? না, একবার যদি সে জামিনপ্রাপ্ত হয়, হাজির হয়, তো সেই ক্ষেত্রে আর এই 339 খ বিধানটি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই হচ্ছে আপনার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, যেটা আছে হলো 339 কততে, খতে। তো একটু পড়ি দেখেন যে ফৌজদারি কার্যবিধি 339 খ ধারায় আসামির অনুপস্থিতিতে বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আদালত সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি 87 ও 88 ধারার বিধান পালন করবে। ফৌজদারি কার্যবিধি 87 ধারা অনুসারে আদালতে হাজির হবার জন্য যার বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করেছে সে ব্যক্তি পলাতক রয়েছে বা আত্মগোপনে রয়েছে বলে আদালত বিশ্বাস করলে তখন আদালত একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়, আন্ডারলাইন করেন, যা 30 দিনের কম নয়, অ্যাটলিস্ট নট লেস দ্যান 30 ডেজ, মানে হলো 30 দিনের কম নয়। ইচ্ছা করলে আদালত বেশি সময়ও তাকে দিতে পারে। হাজির হওয়ার জন্য লিখিত নির্দেশ দিয়ে হুলিয়া জারি করতে পারেন। কি নির্দেশ বলেন? লিখিত নির্দেশ। উক্ত ব্যক্তি যেখানে বাস করে সেখানে প্রকাশ্য পাঠ করে বা তার বাসস্থানে প্রকাশ্য স্থানে লটকিয়ে এবং এর এক কপি আদালতের প্রকাশ্য স্থানে ঝুলিয়ে হুলিয়া জারি করতে হবে। এই কারণে প্রিলিমিনারি কেউ তো আসে নাই, প্রিলিমিনারিতে পরীক্ষায় প্রশ্ন আসে যে হুলিয়া কয়টি উপায়ে জারি করা হয়? 3টি উপায়। এই 3টি স্থানে বা 3টি উপায় দেখেন, যে এলাকায় যেখানে বাস করে সে জায়গা পাঠ করবে বা তার বাসস্থানের প্রকাশ্য স্থানে কি দিবে, লটকিয়ে দিবে, আর আর এক কপি দিবে কোথায়? আদালতে। বুঝতে পারছেন? তারপরেও যদি অভিযুক্ত হাজির না হয় তাহলে 88 ধারা অনুসারে অভিযুক্ত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারে। এখন এখানে প্রিলিমিনারি পরীক্ষা হইলে এই ও একটা অনেক বড় বিষয় হইতো, মানে ওখানে হবে স্থাবর বা অস্থাবর, ঠিক আছে, বা ইচ্ছা করলে দুইটাই পারে। তো যার অস্থাবর, যার কোনো স্থাবর সম্পত্তি নাই, স্থাবর আছে, তাহলে কি প্রয়োগ করবে? অস্থাবর। আর যার স্থাবর আছে, স্থাবর। আর দুইটা থাকলে দুইটাও প্রয়োগ করতে পারে। তো এখন এখানে আমরা বিস্তারিত পড়ি নাই, বাট আপনাদের জানা থাকা ভালো, একটু জেনে রাখেন যদি পরীক্ষায় কখনো চলে আসে। আমরা প্রিলিমিনারি পরীক্ষায় বহুবার পড়ছি যে যদি কোনো তৃতীয় ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হয়, তৃতীয় ব্যক্তি যে মামলার আসামি না, আসামি ছিলেন দীনেশ, কিন্তু দীনেশ ওই আমাদের অনুপের একটা মোটরসাইকেল চালায় বা অনুপের এক খণ্ড জমি সে বর্গায় বর্গায় চাষাবাদ করে। তো দেখা গেল যে দীনেশের সম্পত্তি ভেবে আদালত ওই জিনিসটা প্রয়োগ করছে, তখন অনুপের প্রতিকার কি? অনুপের প্রতিকার আছে আপনার 88 6 ক ধারা, 88 6 ক। সেখানে উনি 6 মাসের মধ্যে আবেদন করবে অনুপ যে এই যে যে সম্পত্তিটা ক্রয় করা হয়েছে এটা হচ্ছে আমার সম্পত্তি, এটা আসামির সম্পত্তি না। তখন আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে অনুপরে ফিরাই দিবে, আর আদালত যদি সন্তুষ্ট না হয় তাহলে অনুপরে তো ফিরাই দিল না। তাহলে সেই ক্ষেত্রে যেদিন থেকে অনুপের দরখাস্ত নামঞ্জুর করা হলো সেদিন থেকে কত বছরের মধ্যে মামলা করতে হবে? 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে সত্যের মামলা করতে। অনুপ মনে আছে? দেখি আমাদের আরাফাত সাহেব বলেন, ডিক্রি জারিতে, ডিক্রি জারিতে ধরেন দায়িক হচ্ছে অনুপ। এখন অনুপের সম্পত্তি ক্রোক না করিয়া বা অনুপের সম্পত্তি ক্রোক করছে, সাথে সাথে আনোয়ারুল হক সাহেবের সম্পত্তিও ক্রোক করিয়া ডিক্রিদারে বুঝাই দিছে, কিন্তু আনোয়ারুল হক সাহেব প্রকৃতপক্ষে ওই মামলার কোনো দায়ী না, দায়ী হলো অনুপ, কিন্তু আনোয়ারুল হক সাহেব তো এই মামলার কোনো দায়ী না, কিন্তু তার সম্পত্তি ঠিকই ক্রোক করে আদালত ডিক্রিদারে বুঝাই দিছে। তো এক্ষেত্রে আনোয়ারুল হক সাহেবের কি প্রতিকার আছে বলেন? আমার সাংবাদিক করতেছে কি করবে? যদি ডিগ্রির ভিতরে আপনার ই করবে, আপিল করবে বা ডিভিশন হ্যাঁ, যে মনে আছে কি না আপনাদের কি অবস্থা? দেওয়ানি মামলায় 88 6 ক যাবে কে?
38-27 পরকে দিচ্ছে না তো ঠিক আরে ভাই 38-27 ক্রোক তো রায়ের পূর্বে ক্রোক, রায়ের পূর্বে ক্রোক বা রায়ের পূর্বে আটক। কি ভুইয়া সাহেব? জি, 21 কোথায় কি আছে সেটা মনে করেন। জারি ডিক্রি জারি মানেই তো 21। তো 21 কি আছে বলেন, বিধি না বললেও প্রসিডিউর বলেন। অনুপ যেহেতু দায়ী, অনুপ তো ওইটার বিরুদ্ধে আপিল করবে, আর সাথে সাথে ওই ডিগ্রি কার্যক্রম স্থগিত করার জন্য ওই যে আদালত ডিগ্রি দিয়েছে ওই আদালতেই স্থগিতের আবেদন করবে। এটা সম্ভবত এই 21 আদেশের 100 বিধিতে আছে। হুম। 100 21 অনুপাতে 21 আপনাদের পড়াইছি, দেওয়ানি কার্যবিধিতে আছে। 21 আছে যে জারি মামলার ক্ষেত্রে দেখা গেল তৃতীয় কোনো ব্যক্তির সম্পত্তি যদি ক্রোক টোক করা হয়, তাহলে সে ওই জারিকারক আদালতে দরখাস্ত করবে 21 তারপরে 101 102 বিধি অনুসারে আদালত তদন্ত মদন্ত কইরা যদি দেখে যে সম্পত্তি আসলে আনোয়ারুল হক সাহেবের, তাহলে আনোয়ারুল হক সাহেবের সম্পত্তি আনোয়ারুল হক সাহেব ফেরত দিবে। আর যদি দেখে যে না আনোয়ারুল হক সাহেবের সম্পত্তি না, তাহলে তো আনোয়ারুল হক সাহেব ফেরত পেল না, তখন আনোয়ারুল হক সাহেবের প্রতিকার হলো দেওয়ানি মামলা দায়ের করা। ওই যে সত্য ঘোষণা বলেন, দখল পুনরুদ্ধার বলেন, যে কোনো একটা করবে। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসবে পারবেন না, পরে দোষ দিয়েবেন আমারে যে উনি পড়াই নাই, পরে আবার আর এক স্যারের দ্বারা ভর্তি যাবেন আমার বদনাম করে। ঠিক আছে, যাই হোক, আপনারা সবাই উদায় গেছেন মোটামুটি, শীত নাই কিন্তু উদায় গেছেন। তো তো দুইটাই কিন্তু মানে একটু মানে মনে রাখেন যে এখানে ক্রোক করলে ফৌজদারি মামলার ক্ষেত্রে কি করে, আর দেওয়ানি মামলার ক্ষেত্রে জারিতে ক্রোক করলে কি করে। জি, আর যদি কোনো প্রতিকারী না থাকতো তাইলে আমি সরাসরি করতাম রিভিশন, তাহলে প্রকাশের বিরুদ্ধে কি করতাম, ডিভিশন। রিভিশন। জি, তো মামলা না করে অন্য কোনো অপশনে যাওয়া যায় না? অন্য তো অপশন আপনি দরখাস্ত দিলেনি, মামলা না করে তো আপনি দরখাস্ত দিলেন। হ্যাঁ, না বদলের ওই আদেশের বিরুদ্ধে রিভিশনে যাবেন। নতুন মামলা করতে যাবে না, রিভিশন তো কিন্তু সহজ। রিভিশনও যদি না মঞ্জুর হয় তাহলে তার আপনার নতুন মামলা ছাড়া আর কোনো প্রতিকার নাই। রিভিশন না বদলে পর আবার নতুন মামলা করা জি, তো দেখেন কি বইয়া মনে পড়ছে। তো দেখেন যে দুটি প্রতিকার পাওয়া যায়। ফৌজদারি কার্যবিধির 339 খ ধারা অনুসারে 87 এবং 88 ধারার বিধান প্রতিপালন করার পরেও আদালতের যদি বিশ্বাস করার কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি পলায়ন করেছে বা নিজেকে আত্মগোপন করেছে, যেন তাকে গ্রেফতার করা না যায় বা বিচারের জন্য হাজির করা না যায়, এবং তাকে গ্রেফতার করার মতো কোনো সম্ভাবনাও নাই, সেই ক্ষেত্রে আদালত উক্ত অভিযুক্তকে হাজির হওয়ার জন্য, আন্ডারলাইন করবেন, সর্বনিম্ন 2টি বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কয়টা দৈনিকে? 2টি। এটা কিন্তু লিস্ট, ইচ্ছা করলে 4টা 5টা দিতে পারে কিনা বলেন? সর্বনিম্ন পারে, সর্বনিম্ন 2টা, কিন্তু ইচ্ছা করলে 4টা 5টাও পারে। উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিবেন। উল্লেখিত সময় মানে এই জায়গায় কোনো নির্দিষ্ট সময়ের কথা বলা নাই, এটা আদালত যেটা মনে করে সেই সময়ের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিবেন। যদি অভিযুক্ত এমন নির্দেশনা মানতে ব্যর্থ হয়, তাহলে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে কি হবে, অনুপস্থিতিতে বিচার হবে। তাহলে একেবারে না আসলেই কিন্তু 339 খ প্রযোজ্য হচ্ছে না, আগে 87 88, তারপর আছে 339 খ। তবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধি 339 খয়ে, আন্ডারলাইন করবেন, 2 ধারা অনুযায়ী যে আসামিকে হাজির করা হয়েছে বা যে আসামি জামিনে মুক্তি পেয়েছে, উক্ত আসামি পলায়ন করলে বা হাজির হতে ব্যর্থ হলে তার ক্ষেত্রে অনুপস্থিতিতে বিচার করা সাধারণ নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ যদি কেউ একবার জীবনে জামিন পেয়ে যায় এবং তারপরে যদি আর কোর্টে যদি হাজির না হয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই হুলিয়া ক্রোক এগুলা করা যাবে না। এবং ধরেন একজন জামিন পেয়েছে, জামিন পাওয়ার পর আর কোনোদিন আসে নাই, এখন আদালত যদি তার সম্পত্তি ক্রোক করে, আদালত কি সঠিক কাজ করেছে কিনা বলেন? সঠিক কাজ করছে? করে নাই, কারণ ওনার তো করা উচিত হয় নাই। ক্রোক করবে কখন? যখন সে কোনোদিনই হাজির হয়। জি, পরীক্ষা আপনাদের যা জানেন তার মধ্যে থেকেই আসবে, কিন্তু আপনার ওই প্রাসঙ্গিক উত্তর লিখতে হবে যতটুকু লেখা যায়। এখন আসলো যে চার্জ গঠনের সময় কি কি বিষয় বিবেচনা করবে, কি কি বিষয় বিবেচনা করবে না, আপনি চার্জ দেখে যদি চার্জের উপাদান লিখে দিয়ে আসেন, তাহলে কিন্তু
হবে না। তো এই সব জিনিস খুঁটিনাটি এগুলা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে গিয়ে কারেন্টটা লাগা কাজ করে ফেলছে। তার ভালো কিছু আচ্ছা, তারপরে দেখেন, জামিনে মুক্ত আসামি অনুপস্থিত থাকলে, এটার উত্তর অ্যাকচুয়ালি আমরা জানি। খতে পরীক্ষার আপনার এই 16 নম্বর খর প্রশ্ন খতে এসেছে যে জামিনে মুক্ত আসামি যদি অনুপস্থিত থাকে তাহলে কি হবে। ফৌজদারি কার্যবিধির 339 খ ধারা অনুযায়ী যে আসামিকে হাজির করা হয়েছে বা যে আসামি জামিনে মুক্তি পেয়েছে, উক্ত আসামি পলায়ন করলে বা হাজির হতে ব্যর্থ হলে তার ক্ষেত্রে অনুপস্থিতিতে বিচার করার সাধারণ নিয়ম প্রযোজ্য হবে না। যদি হাজির হওয়ার পর বা জামিনে যাওয়ার পর আসামি পলাতক হয় বা হাজির না হয়, তবে আদালত যদি আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি অনুসরণ করে, তবে উক্ত বিচার কি হবে? অবৈধ হবে। মানে আনোয়ারুল হক সাহেব দেখা গেল একবার হাজির হওয়ার পরে উনি ওই খাজা বাবার দরবারে ভারত চলে গেছে, আর ওই মামলায় হাজির টাজিরা দেয় নাই। তো এই ক্ষেত্রে যদি গোপালগঞ্জের কোনো আদালত ওনার সম্পত্তি যদি ক্রোক করে, এটা কি আহ বলতে হবে না, হবে কিনা বলেন? হবে না, অবৈধ। বৈধ হবে কিনা বলেন? দেখো তাদের আপনি সেক্ষেত্রে বৈধ হতে হবে। জি। বিচারিক নজির দেখেন, বিচারিক নজির, আসামি ফেরারি হয়নি অথচ ম্যাজিস্ট্রেট ও দায়রা জজ কর্তৃক আসামির আদালতে হাজির হওয়ার তারিখ উল্লেখ না করার ফলে আসামি বিচারকারী আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছে। মানে আসামি অ্যাকচুয়ালি পলাই নাই, কিন্তু ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কর্তৃক আসামির আদালতে হাজিরার যে ডেট এটা উল্লেখ না করার কারণে সে হাজির হতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। এই অবস্থায় আসামির বিচার অবৈধ হবে। মানে এই কারণে যদি তার অনুপস্থিতিতে বিচার করে, আসামির অনুপস্থিতিতে বিচার, তাহলে সেটা কি হবে? অবৈধ হবে। 36 DLR 263 বা 5 BLD 21। তো আসামির অনুপস্থিতিতে বিচার নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন? এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আসামির অনুপস্থিতিতে যে বিচার, এটা কি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? না স্যার। ধোঁয়াশার ভিতর পড়ে গেছেন না? হ্যাঁ। আপিলের মন আপিলের প্রযোজ্য না স্যার। বলে আসামি আরো বিচার হলো, সে এখন আসলে এখন কি করবে, তার একটা অপশন আমার আছে এক না? বিজিএস পরীক্ষায় ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করছে যে বলেন তো, দেওয়ানি মামলায় যদি সময়ের আবেদন না মঞ্জুর হয় কি করতে তাহলে কি হবে? মানে সময়ের আবেদন না মঞ্জুর হলে সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার আছে? তো মনে মনে ভাবলাম যে এটা তো মানে সময়ের আবেদন না মঞ্জুর হলে তো আমরা তো নর্মালি কিছু করি না, কি করব কি বলবো, মানে কি করবো? যে সময়ের আবেদন না মঞ্জুর হইলে ধরেন আমরা ফৌজদারি বলেন দেওয়ানি বলেন, না মঞ্জুর হইলে তো আর কিছু করার নাই। করি নাই। কিন্তু অ্যাকচুয়ালি সময়ের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে কি? রিভিশন। ঠিক একই ভাবে কিছু কিছু প্রশ্ন মাঝে মাঝে শুনবেন যে যেগুলো আপনি দাদাই পড়ে দেবেন যে আসলে কি না। আপিলের ক্ষেত্রে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া প্রযোজ্য না ভাই। জি ট্রায়াল স্যার। ইন অ্যাবসেন্সিয়া কিসের ক্ষেত্রে প্রযোজ্য? মূল এই যে মামলা। মূল মামলার ক্ষেত্রে। জি, বুঝছেন? ধরেন একটা মামলার ট্রায়াল অ্যাবসেন্স হয়ে গেছে, মামলা রায় হয়ে গেছে। হুম রায় হওয়ার পরে আসামি তাদের হবে। হাজির হলো। হুম হাজির হওয়ার পরে এখন তার হাজির হলে তো তারে যেহেতু তার কারাদণ্ড হয়েছে তাকে হাজতে নিয়ে গেল। জি। এখন এই ক্ষেত্রে তার কি আপিল প্রযোজ্য হবে নাকি? না, আমি ওই কথা বলি নাই, সে তো ডেফিনেটলি আপিলই করবে। আপিল? কিন্তু এই আপিলে প্রযোজ্য না মানে হলো একজন আপিল করে আর আসে না, আচ্ছা, যার বিরুদ্ধে আপিল করছে আপিলে তো হাজির হয় না। আপিল আদালত ধরেন তারা হাজির হইতে বললো, হাজির আর হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কি ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া প্রযোজ্য হবে কিনা, আমি হলো সেটাই বলতেছি। বুঝতে পারছেন? আপিল করে আসে। আপিল করে আসলে ওই অ্যাসপেক্টটা স্যার মনে দিয়ে দিচ্ছে। আপিল করছে, এটা তো তার মধ্যে রায় করতেছে, নাম কি করছে, তার মানে রায়ের ডেট দিয়ে দিচ্ছে। তার তো জেল পয়সা দেবেন, ওই সাজা বড় লাগবে।
আচ্ছা দেখেন, তাহলে আমরা 17 নম্বর প্রশ্ন আসি। আর ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই। 17 নম্বর প্রশ্ন খুব সোজা। মীমাংসাযোগ্য এবং মীমাংসা অযোগ্য অপরাধ কিভাবে নিরূপণ করা হয়? দণ্ডবিধিতে সাতটি মীমাংসাযোগ্য অপরাধের উল্লেখ করুন। আনোয়ারুল হক সাহেব বলেন যে মীমাংসাযোগ্য মীমাংসা অযোগ্য এটা কি আসলে বোঝার কোনো উপায় আছে কিনা? কি উপায় আছে? স্যার 345 পথে হলো মীমাংসা যোগ্য, আর 345 পদের টেবিল, সেই টেবিল মীমাংসা অযোগ্য। কোন জায়গা হইলেন? না মানে অযোগ্য না, আদালতের অনুমতি নেই, আদালতের অনুমতি নেই মীমাংসা করতে হবে। আর 1 নম্বর টেবিল পাল্টি মীমাংসা করতে পারে। এই আর হচ্ছে আচ্ছা, তো এখানে 345 তো মীমাংসাযোগ্য মীমাংসাযোগ্য বললেন, বাট এইটা ছাড়া আর কি বোঝার কোনো উপায় আছে কিনা যে কোন কোন অপরাধ মীমাংসাযোগ্য আর মীমাংসা অযোগ্য? তাড়াতাড়ি দেখেন পাওয়া যায় কিনা ওই জায়গা। টেবিল টেবিল কত টেবিল বলে? দ্বিতীয় তফসিলের কত কলাম? ষষ্ঠ। তফসিলের ষষ্ঠ। সেখানে বলা হয়েছে কোন কোন অপরাধ মীমাংসাযোগ্য আর কোন কোন অপরাধ মীমাংসা অযোগ্য। এখন আফাত সাহেব বলেন তো যে কোন কোন অপরাধ মীমাংসাযোগ্য না, এরকম একটা অপরাধের নাম বলেন তো যেটি মীমাংসা করা যায় না। খুন মীমাংসা করে টাকা পয়সা দিয়ে দিই সারা টারা পাই যাচ্ছে, এটা কেমনে আপনি বলতেছেন মীমাংসাযোগ্য না? কেমনে হচ্ছে? হ্যাঁ, মীমাংসাযোগ্য না? বলেন বলেন। বাইরে মানে কি? ওই যে নতুন যে বিচারকদের যে মক্কেলদের বসার জায়গা দিছে ওই জায়গা পয়সা। এইসব প্রশ্ন কখন পর করে জানেন? আপনি যখন ভাইভা বোর্ডে যাবেন, এই এক প্রশ্নে আপনার 1 বছর ঘোরা লাগবে। মানে যখনই বলবেন যে খুনের মামলা মীমাংসা করা যায়, ও তাই, ঠিক আছে। মানে আপনি এই বছর ভাইভাতে আর পাস করতেছেন না, জিল কোর্টের মতো আর 1 বছর ঘোরা লাগবে। জিল কোর্টে বলছিল যে নারী শিশু ট্রাইব্যুনালে সরাসরি মামলা করা যায়। এখন আপনিও তো ওই কোর্টে যাই দেখছেন যে খুনের মামলাও তো মীমাংসা হয়, মানে কোর্টে টেকনিক্যালি হয়, কিন্তু বই খাতায় কিন্তু ওখানে কোথাও বলা নাই যে মীমাংসা হবে। খুনের মামলা মীমাংসা হয় ওই যে আপনার সাক্ষ্য প্রদানের মাধ্যমে, সাক্ষীরা উঠে বলতেছে যে আমরা কিছু দেখি নাই, কিছু জানি না। জি, দেখি নাই, কিছু জানি না। কিন্তু যদি প্রকৃত পদ্ধতিতে ওইটা যদি কম্পাউন্ডেবল অফেন্স হইতো, তাহলে তো সাক্ষী টাক্ষী দেওয়ার কিছু দরকার ছিল না। ওই যে তখন দুই পক্ষ মীমাংসা হয়ে গেছে, ওই সময় রায় দিয়ে দিত। বুঝতে পারছেন? তো মীমাংসাযোগ্য অ্যাকচুয়ালি সেই অপরাধগুলো যে অপরাধগুলো সাজা হচ্ছে কম। আমাদের ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ষষ্ঠ কলামে বলা হয়েছে কোন কোন অপরাধ মীমাংসাযোগ্য আর কোন কোন অপরাধ মীমাংসা অযোগ্য। আর ফৌজদারি কার্যবিধির 345 ধারায় 2টা টেবিল আছে। এক টেবিলে বলছে যে কোন কোন অপরাধ মীমাংসা করতে হলে শুধু ভিকটিমের সম্মতি নিলেই হবে, আদালত সম্মতি না দিলেও চলবে। আর এক টেবিলে আছে যে ভিকটিমের সম্মতি তো লাগবেই, সাথে সাথে কারো সম্মতি লাগবে, আদালতের সম্মতিও লাগবে। এখন ধরেন এখানে পরীক্ষায় যদি আসে যে 7টি মীমাংসাযোগ্য অপরাধের নাম উল্লেখ করুন, তো এই 7টা কিন্তু মানে আপনার মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি মনে মনে ভাববেন যে 7টা অপরাধের সাজা 2 বছরের কম। ইভেন 3 বছরের অপরাধ, 7 বছরের অপরাধ মীমাংসাযোগ্য আছে। যে 7টা অপরাধে মীমাংসা 3 বছর মানে সাজা 2 বছরের কম, এরকম 7টা আপনি মনে মনে ভাবলেই ওই 7টা অপরাধই কি বলেন মীমাংসা যোগ্য। তো যাই হোক, একটু পড়ি দেখেন। যে সকল অপরাধগুলো পক্ষগণ নিজেরা বা আদালতের মাধ্যমে মীমাংসা করতে পারে সেগুলো মীমাংসা যোগ্য বা কম্পাউন্ডেবল অফেন্স অপরাধ। কোন অপরাধ মীমাংসা যোগ্য নাকি মীমাংসা অযোগ্য তা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ষষ্ঠ কলাম দ্বারা বুঝতে হয়। অন্যদিকে কোন অপরাধ মীমাংসা যোগ্য নাকি মীমাংসা অযোগ্য তা ফৌজদারি কার্যবিধির 345 ধারায় উল্লেখিত টেবিল অনুসারে নির্ধারণ করা যেতে পারে। 345-এর 1 ধারায় উল্লেখিত টেবিলে বর্ণিত অপরাধ সমূহ আদালতের বাইরে, আন্ডারলাইন করেন, পক্ষগণ নিজেরা মীমাংসা করতে পারে। মানে 345-এর 1 মানে শুধু ভিকটিমের সম্মতি থাকলেই হবে, আদালত সম্মতি না দিলে সমস্যা নাই। কিন্তু 345-এর 2 ধারায় উল্লেখিত অপরাধ সমূহ শুধুমাত্র আদালতের অনুমতি সাপেক্ষে মীমাংসা যোগ্য, এবং এমন অপরাধ সমূহ মীমাংসা করতে আদালতের অনুমতি প্রার্থনা করে আবেদন করতে হবে। এমন অপরাধ সমূহ কোন ব্যক্তি কর্তৃক মীমাংসাযোগ্য, কোন ব্যক্তি কর্তৃক মীমাংসাযোগ্য সেটা 3য় কলামে উল্লেখ করা হয়েছে। তো এখানে আমরা চলে আসি, দেখেন 7টা মীমাংসাযোগ্য অপরাধ। স্বেচ্ছায় জখম করা,
আপনার এত ধারা, আমি তো 323 334 লিখছি না, 334 না লিখলেও সমস্যা নাই, আপনি শুধু লিখবেন কত, 323। আর যদি বলেন যে 323 আর 334-এর ভিতর পার্থক্য কি, 334-এও স্বেচ্ছায় আঘাত, বাট ওটা আপনি গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের কারণে করছেন, আপনার গুরুতর এবং আকস্মিক উত্তেজিত করছে, তারপরে ওই আঘাতটা করতেন। শুধু 323-এ সাজা কম 1 বছর, বেশি 1 বছর, আর 334-এ সাজা কম। আপনি দণ্ডবিধিতে যে কোনো অপরাধ যেটা উত্তেজিত হয়ে করছেন সেটা সাজা কম, আর যেটা ঠান্ডা মাথায় করছেন সেটা সাজা বেশি। তারপরে দেখেন, তাহলে এই জায়গায় শুধু 323 লিখলেই হয়। বেআইনি বাধা বা আটক 341 বা 342, এখানে এই একটারে আপনি দুইটা বানাইতে পারেন, কারণ বেআইনি বাধা একটা, বেআইনি আটক একটা, এই আর কি এক কথা। এখানে সাজা আছে ওই যে কত, 1 বছর কত টাকা, আর একটা আছে বোধহয় 1 মাস কত টাকা জানি। আচ্ছা, 3 নাম্বার দেখেন, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ 352-তে, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, এক্ষেত্রেও আপনার এটাও আপস মীমাংসা যোগ্য। তারপরে দেখেন, মানহানি, শুধু 500 লিখলেই হবে। মানহানি এটা লিখিত আকারে হতে পারে, মানহানি এটা কি মৌখিক আকারে হতে পারে। ইভেন আমরা যখন দণ্ডবিধি পড়বো বা পড়েছিলাম, এটা চিত্রকল্পের মাধ্যমেও হতে পারে, ব্যঙ্গচিত্রের মাধ্যমেও হতে পারে। দাঙ্গা দেখেন, দাঙ্গা যে 147 ধারা দণ্ডবিধি, দাঙ্গা, এই সকল অপরাধ আমরা বিস্তারিত জানবো দণ্ডবিধির সময়। দাঙ্গা হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হয়ে যদি আপনার শক্তি ও উগ্রতা প্রদর্শন করে, তখন সেটাকে বলে কি, দাঙ্গা। তারপরে দেখেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এটা আছে কত ধারায়, 406 ধারায়। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, যার সাথে বিশ্বাসের সম্পর্ক আছে, এরকম কেউ যদি আপনার বিশ্বাস ভঙ্গ করে, মানে কোনো সম্পত্তি আত্মসাৎ করে, তখন সেটাকে বলা হয় ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। এবং সবশেষে দেখেন, অপরাধমূলক ভীতি প্রদর্শন বা 506 ধারায়, এটা আছে, অপরাধমূলক ভীতি প্রদর্শন করা হলে 7 বছর কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ ব্যতীত, মানে 506 ক্লজ 2 যেটা আছে সেটা ছাড়া প্রথম অংশের সাজা আছে সর্বোচ্চ 2 বছর, যাকে ভীতি প্রদর্শন করা হয় সেই ব্যক্তি অপরাধ আপস মীমাংসা করতে পারে। তো এছাড়া আরো আপস মীমাংসার এগুলা ছাড়াও আপনি অনেকগুলার নাম ইচ্ছা করলেই বলতে পারবেন। ওই যে ধরেন 159-এ আছে মারামারি, 159-এ আছে মারামারি। তারপরে এরকম আপনার ওই 325 স্বেচ্ছায় গুরুতর আঘাত, এরকম অনেকগুলা আছে। মোটামুটি ছোটখাটো যে 403-এ ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তো এই সবগুলা মোটামুটি যা আছে, তারপরে মিসচিফ 426 ক্ষতি, ক্ষতি, এগুলাও আপনার আপস মীমাংসা যোগ্য। তো অনুপ সাহেব বলেন তো, তাহলে আপস মীমাংসা যোগ্য নাকি যোগ্য না, এটা বুঝবেন কিভাবে অনুপ? দ্বিতীয়ত আসলে শাস্ত্রকলা অনুযায়ী এটা প্রগতি আপনার সকলে। আর যার হচ্ছে 2 বছরের নিচে যে শাস্তি, সেগুলো স্যার। আগে একটা প্রশ্ন করতো ভাইভাতে, জুডিশিয়াল সার্ভিসের ওখানে জিজ্ঞাসা করে যে বলেন তো, যৌতুক যদি চায়, যৌতুকের নিমিত্তে মারধর করলে এটাকে আপস মীমাংসা করা যায় কিনা নারী শিশুর মামলায়? 11 ধারা কি আপসযোগ্য কিনা? নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11-গ এখন আপসযোগ্য, কিন্তু যখন প্রশ্ন করতো তখন নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনো ধারা আপসযোগ্য ছিল না। আপস হয়তো বা ওই যে টেকনিক্যালি হতো, কিন্তু আইন অনুযায়ী কিন্তু কোনো ধারা আপসযোগ্য না। তো এরকম আর কি, পরীক্ষা এটা ভাইবার বিষয়, ভাইবার আগে তো বলেই দিল, সমস্যা নাই। কি কি এমন প্রশ্নটা করতে হবে, নারী সত্যি বলে এজলা শেষে বলা যাবে না যে আমরা আপস মীমাংসা করি, না, আপনারা বাইরে থেকে করে জি আসবেন, আমাদের এখানে সাক্ষীর মাধ্যমে এসে জি। তো এই আর কি, আজকে এই পর্যন্তই পড়বো, আজকে আর আমরা বেশি দূর যাব না। আজকে এই পর্যন্তই, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা ফৌজদারি কার্যবিধি প্রায় শেষের দিকে চলে আসছি, বুঝতে পারছেন? এর আপিল আছে, তারপরে আর অল্প কিছু আছে। এগুলা বিশেষ করে আগামী দিন যে 18 নম্বর প্রশ্নটা পড়বো, ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, এটা ভিভিআই, এটা আমরা সামনের দিন পড়বো ইনশাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ এটা। আহ তো আজকে এই পর্যন্তই, যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তাহলে করতে পারেন, অথবা আজকে এই পর্যন্তই।